দেবরাজের ল্যাপটপে তদন্তকারীদের নজর, ল্যাপটপের সঙ্গে মোবাইল ফোনেও। কারণ তিনটি মোবাইল ফোনের মধ্যে থেকে দুটি মিসিং, এখনো পাওয়া যাচ্ছে না খুঁজে। আর একটা যেটা পাওয়া গেছে সেটার একাধিক জায়গায় দেখা যাচ্ছে চ্যাট হিস্ট্রি ডিলিট করা হয়েছে। তাহলে ওই চ্যাটে কি ছিল যেগুলো ডিলিট করে দিতে হলো, যেগুলো তদন্তকারীদের হাতে পড়লে হয়তো বিপদ বাড়তো দেবরাজের? কি ছিল লেনদেনের তথ্য? কোথা থেকে টাকা কোথায় গিয়েছে, কার হাতে গিয়েছে, কার হাত থেকে এসেছে, সেই সব তথ্যই কি ওই চ্যাটে ছিল? কি ছিল ওই চ্যাটে? এবং যে চ্যাটগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো যদি আবার ফেরত না পাওয়া যায় বা সেগুলো যদি না দেখা যায়, তাহলে তো নতুন করে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাবেই না। তাহলে তদন্তকারীরা কি করবেন? অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, তো দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যে যে 3টি ফোন ব্যবহার করতো তার মধ্যে একটি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে, কিন্তু আরো 2টি মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ইতিমধ্যেই উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তাই জন্য দেবরাজ চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং দেবরাজ চক্রবর্তী একটি মোবাইল ফোন উদ্ধার হচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে একাধিক যে চ্যাট, হোয়াটসঅ্যাপের যে চ্যাট, সেই চ্যাট ডিলিট করা হয়েছে, কল ডিটেলসের তথ্য ডিলিট করা হয়েছে। মনে করা হচ্ছে একাধিক ব্যক্তির সঙ্গে যে কথোপকথন থেকে শুরু করে একাধিক বিষয় দেখা যাচ্ছে 4 তারিখ, গত 4 তারিখের পরবর্তী ক্ষেত্রে যেমন সমস্ত মেসেজ ডিলিট করা হয়েছে এবং 4 তারিখের আগেও একাধিক কথোপকথন সমস্ত কিছু ডিলিট করা হয়েছিল। এবং দেবরাজ চক্রবর্তীকে কিন্তু এই নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই ফরেন্সিক আধিকারিক তাদের সহযোগিতা নেওয়া হচ্ছে, তার কারণ মোবাইল ফোনের একাধিক যেহেতু চ্যাট ডিলিট করা হয়েছিল এবং সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। দেবরাজ চক্রবর্তী বলা হচ্ছে 3টি মোবাইল ফোন ব্যবহার করতো, কিন্তু 2টি মোবাইল ফোন এখনো পর্যন্ত মিসিং রয়েছে। সেই মোবাইল ফোনেও কিন্তু আরো বেশ কিছু জোরালো তথ্য রয়েছে এমনটা মনে করছে। এবং অন্যদিকে তাদের অনুমান এখান থেকেও কিন্তু চ্যাট ডিলিট করা হয়েছে এবং সেই মোবাইল ফোন পাওয়ার পরবর্তী ক্ষেত্রে ফরেন্সিকে পাঠাবে সেগুলো পুনরুদ্ধারের জন্য। কিন্তু অন্যদিকে বলা হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে সেই নিয়ে বারবার ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ যে আরো 2টি মোবাইল ফোন তিনি ব্যবহার করতেন, সেই 2টি মোবাইল ফোন কিন্তু গুরুত্বপূর্ণ তদন্তে, এমনটাই তারা মনে করছে। অনুপ, এর আগে ল্যাপটপ পাওয়া গেছে, সেই ল্যাপটপ থেকে কি পাওয়া গিয়েছে? দেখো, তদন্ত প্রক্রিয়া যখন দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার করা পরবর্তী ক্ষেত্রে যখন তার বাড়িতে তল্লাশি করা হয়েছিল, অদিতি ধনসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার বাড়ি থেকে নাগেরবাজার এলাকা শ্যামনগর ফ্ল্যাট, সেখান থেকে যে ল্যাপটপ উদ্ধার করা হয়েছিল, সেই ল্যাপটপে কিন্তু গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে, দেবরাজ চক্রবর্তী ডিসি গ্লোবাল নামে যে কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে লেনদেন সম্বন্ধে তথ্য রয়েছে। অন্যদিকে এই কোম্পানির মাধ্যমে একাধিক কিন্তু সম্পত্তি হস্তান্তর করা হয়েছিল। তার পাশাপাশি 2021 থেকে 2024 পর্যন্ত একাধিক সম্পত্তি কেনা হয়েছিল, এরকমও তথ্য মিলেছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই কোম্পানির মাধ্যমে কিন্তু রাঁচির অর্থাৎ ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীকে টাকা ট্রান্সফার করা হয়েছে একাধিকবার এবং মনে করা হচ্ছে ভিন রাজ্যে হোটেল ব্যবসার ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করা হয়েছিল। সেই কারণে ল্যাপটপ থেকে যে তথ্য উদ্ধার হচ্ছে বা ল্যাপটপ কিন্তু তদন্তে অনেক অগ্রগতি আনবে। তার কারণ এই ডিসি গ্লোবাল কোম্পানির কথা বলা হচ্ছে, এই দেবরাজ চক্রবর্তীর এই কোম্পানির মধ্যে একাধিক লেনদেন, হস্তান্তর, সম্পত্তি, বিভিন্ন কিছু তথ্য মিলেছিল এবং এই ল্যাপটপ থেকেই কিন্তু এই ল্যাপটপ দেখিয়ে বেশ কিছু তথ্য পাওয়ার পরে তা নিয়ে পরিষ্কার হওয়ার জন্য, জোরালো হওয়ার জন্য আরো দেবরাজ চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই সিটের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ডিসি গ্লোবাল কোম্পানি, এই ডিসি গ্লোবাল কোম্পানি মূলত কি কাজ করত? মানে একটা কোম্পানি ফর্ম করা হয়, সেই কোম্পানির মাধ্যমে হয়তো জমি বাড়ি কেনা বেচা হতে পারে, সেই কোম্পানির মাধ্যমে কনস্ট্রাকশনের কাজ হতে পারে। এই ডিসি গ্লোবাল কোম্পানি কি কাজ হতো? এই কোম্পানির কাজ কি? দেখো, সিটের পক্ষ থেকে এই ডিসি গ্লোবাল কোম্পানি কিন্তু আতস কাছের তলায়, এমনটা বলা চলে। এবং এই কোম্পানির মাধ্যমে কি কাজ হতো এইগুলোই কিন্তু ইতিমধ্যেই তারা জানার চেষ্টা করছে। তার কারণ বেশ কিছু তথ্য ইতিমধ্যে তাদের হাতে উঠে এসেছে। এই ডিসি গ্লোবাল কোম্পানির মধ্যে একাধিক জমি কেনা হয়েছিল, কম টাকায় জমি কেনা হয়েছিল, যে জমির পরিমাণ বিপুল ছিল এবং সম্পত্তি হস্তান্তর করা হয়েছিল। অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর যে সমস্ত কাজকর্ম তিনি করতেন, হোটেল ব্যবসায় যে সমস্ত বিনিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে এই কোম্পানির মাধ্যমেই করতো। এবং দেবরাজ চক্রবর্তী যখন ব্যারাকপুর জেলার সাংগঠনিক দায়িত্ব পেয়েছিল, যুবর দায়িত্ব পেয়েছিল, তখন থেকে কিন্তু প্রথম যখন যুবর দায়িত্ব পায় এই ডিসি গ্লোবাল কোম্পানি খোলা হয়েছিল এবং এই কোম্পানির মাধ্যমেই বলা হচ্ছে দেবরাজ চক্রবর্তী একাধিক ব্যবসার ক্ষেত্রে লেনদেন করেছিল, জমি কেনার ক্ষেত্রে লেনদেন করেছিল এবং সম্পত্তি হস্তান্তর থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে এই কোম্পানিকে সামনে রেখে সমস্ত কিছু করেছিল। তার কারণ ইতিমধ্যেই সিটের পক্ষ থেকে আতস কাছে তলায় রাখছে ডিসি গ্লোবাল কোম্পানিকে। তার কারণ এই কোম্পানির ধরেই কিন্তু বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে। 200 কোটি টাকার কিন্তু এখনো পর্যন্ত সম্পত্তির পরিমাণ হদিশ মিলেছে। রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে জগদীশপুর মৌজা, অন্যদিকে ঠাকদারি মৌজা, এই প্রত্যেকটি জায়গায় এই বিপুল পরিমাণ যে জমি কেনা হয়েছিল দেবরাজ চক্রবর্তী পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 2021 থেকে 2024-এর মধ্যে সেগুলো ডিসি গ্লোবাল কোম্পানির মাধ্যমেই দেবরাজ চক্রবর্তী কিনেছিলেন এবং যে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম তার এই কোম্পানির মাধ্যমেই তিনি করতেন এবং এমনটাই অফিস ছিল তার বাড়ির অফিস, পুরনো বাড়ির এই অফিসে বসেই সমস্ত কাজকর্ম দেখভাল তিনি করতেন।
টিসি গ্লোবাল কোম্পানি। এই টিসি গ্লোবাল কোম্পানিতেই এবার নজর, তার কারণ এই টিসি গ্লোবাল কোম্পানি থেকে একের পর এক নাম উঠে আসছে। এবার তদন্তকারীরা মনে করছেন যে এই ডিসি গ্লোবাল কোম্পানি এখান থেকেই কি আসলে টাকা সাইফন করা হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া হতো, এই প্রশ্নগুলো উঠছে। এবং দেবরাজ চক্রবর্তীকে আজ যখন জিজ্ঞাসাবাদ করা হয়, দেবরাজ চক্রবর্তীকে কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে এবং বেশ কিছু তথ্য পাওয়া যায়নি, কারণ সেই প্রশ্নগুলোর উত্তর তিনি দিচ্ছেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেবরাজ চক্রবর্তী কিভাবে দেবরাজ চক্রবর্তী এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলেন এবং যখন গিয়েছেন ক্যাশ টাকা নিয়ে গিয়েছেন। দেবরাজ চক্রবর্তী কিভাবে এত টাকার মালিক হয়ে গেলেন। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কি বলছেন একবার শোনাবো আপনাদের। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা, এই সবই তদন্ত হওয়া উচিত। আমরা বিভিন্ন সময় দেখেছি, সে কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। তো স্বাভাবিকভাবে দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না।